নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের যে গল্পটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটিও গল্পে গীতা। তো এখান থেকে আজকে আমি তৃতীয় গল্পটি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো আসো শুনে নেওয়া যাক গল্পটি। একদম যেভাবে আছে আমি সেভাবেই পড়ে তোমাদের শোনাচ্ছি। কৃপ না ফলো হে তবে, হে তব। ওকে, কৃপ না ফলো হে তব। কি ভাই, কবে এলে? এই তো চলেই তো আসছি। কি ব্যাপার ভাই? একটা চাকরি বাকরির খোঁজেই আসা। দুটি কিশোর বন্ধুর মধ্যে আলাপ হচ্ছে। একজন রাজধানীতে কোতোয়াল শহর মহাশয়ের বাড়িতে ঘরের কাজ করে, অপরটি সদ্য গ্রাম থেকে এসেছে। শহর দর্শন এই তার প্রথম। তাদের নাম যথাক্রমে কেশব ও মাধব। কেশব তার বন্ধুকে আশ্বাসন দিয়ে বলল, থেকে যাও এখানেই, কর্তাবাবুকে বলবো তোমারও কাজ হয়ে যাবে। মাধবের চাকরি হলো। মাস দুয়েক পরে কোতোয়াল মহাশয় মাধবের কাজে প্রসন্ন হয়ে জিজ্ঞাসা করল, বাছা, তোমার বেতন কত দিতে হবে? মাধব বলল, বাবু, আপনি আমাদের রাজা মহাশয়ের আপন লোক। তিনি একজন ঋষিতুল্য ব্যক্তি, পরহিতব্রতী, ভগবত ভগবদ ভক্ত, ভগবদোক্ত জীবন তার। আপনার সেবার সুযোগ পেয়ে আমার জীবন তো এমনিতেই ধন্য, তারপরেও আপনি খেতে পড়তে দিচ্ছেন, আবার বেতন কেন বাবু? বাবু, বেতন আমি চাই না, সেবা করেই ধন্য আমি। সেবা করেই ধন্য হতে চাই। কোতোয়াল বাবু আশ্চর্যচকিত হয়ে মাধবের দিকে তাকালেন। বলে কি ছেলেটা? কাজ করে সবচেয়ে বেশি, কোনো আদেশের প্রতীক্ষা নেই, এমন বুদ্ধিমান ছেলে, তাকে মাইনে দিতে হবে না? বড় আশ্চর্য কথা তো। একটু ভেবে বললেন, আচ্ছা বাচ্চা, মাইনে না হয় নাই বা নিলে তোমার মনে অন্য কোনো স্বাদ আহ্লাদও তো থাকতে পারে। বলো না, তোমার কি ইচ্ছে? বলো, বলো, লজ্জার কি আছে, বলো। কিছুক্ষণ মৌন থেকে ডান পায়ের বুড়ো আঙ্গুলে মাটি খুঁড়তে থাকলো মাধব। তারপর শুধু একটি কথাই বলল, প্রধানমন্ত্রী মহাশয়কে একটু দেখতে ইচ্ছা করে। সে কি? প্রধানমন্ত্রীর সঙ্গে তোমার কি সম্পর্ক? কিচ্ছু না, তিনি মহারাজের পার্ষদ, তার দর্শনে জীবন ধন্য হয়। আচ্ছা বেশ, তাই হবে। কিছুদিন পরেই প্রধানমন্ত্রী নিমন্ত্রিত হলেন কোতোয়াল সাহেবের বাড়ি। মাধব তো আনন্দে আত্মহারা। একবার ছুটে গিয়ে পাখা টানতে বসে, আবার গিয়ে জুতা পরিষ্কার করে রাখে, কখনো একদৃষ্টে তাকিয়ে থাকে প্রধানমন্ত্রীর দিকে। সে জানে এ উৎসব আজ শুধু তারই জন্য। মাধবের এই উৎসাহের আতিশয্য প্রধানমন্ত্রীর চোখ এড়ালো না। তিনি কোতোয়ালজিকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কে? বড় সুন্দর আর চটপটে তো। আর বলেন কেন? ওর জন্যই তো আজ আপনাকে নিমন্ত্রণ করা। বলেন কি? কোতোয়াল মাধবের গুণের কথা ব্যাখ্যা করে বললেন প্রধানমন্ত্রীকে। শুনে প্রধানমন্ত্রী মাধবকে বললেন, আমার এত ভক্ত তুমি? মাধব লজ্জায় চুপ করে রইল। প্রধানমন্ত্রী কোতোয়ালকে বললেন, ও যখন এতই অনুরক্ত আমার, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে ওকে আমার কাছেই থাকতে দিতে পারেন। কোতোয়াল আর বলতে পারলেন না। আরো বেশ কিছুকাল কোতোয়াল আর না বলতে পারলেন না। আরো বেশ কিছুকাল কেটে গেল মন্ত্রীর সেবায়। দিন আনন্দেই কাটছে মাধবের। মন্ত্রী একদিন জিজ্ঞাসা করলেন, কি মাধব, তোমার মনে কি কোনো ইচ্ছাই জাগে না? তুমি এত সেবা করো, অথচ পরিবর্তে কিছুই চাও না, নাও না, তাতে সর্বদাই যেন তোমার কাছে ঋণী থাকছি বলে মনে হয়। বলো না, যদি কোনো ইচ্ছা থাকে তোমার। আগে অনেক দিন থেকে রাজদর্শনের ইচ্ছা ছিল মনে। যদি আপনার অনুগ্রহে মহারাজের দর্শন পেতাম, কৃত কৃতকৃত্য হতো আমার জীবন। বেশ, তাই হবে। কালই তুমি আমার বৈকালী জলখাবারে খাবার নিয়ে রাজদরবারে আমার অফিসে এসো। মহারাজও সেখানেই থাকবেন। মাধব পরদিন যথা সময়ে উপস্থিত দরবারে। আহ, আমার জীবনের বহু আকাঙ্ক্ষিত পুণ্য লগ্ন আজ উপস্থিত। আমি রাজ দর্শনে, আজ আমি ধন্য। এমন কত কিছুই ভাবছিল মাধব তার আনন্দের আবেগে। কখনো পাখা টানছে, কখনো অযত্নে পরিত্যক্ত সামান্যতম তৃণকুটো কাগজের টুকরোগুলো সযত্নে তুলে রাখছে যথাস্থানে। তার এই সতেজ উৎসাহ, চঞ্চল ক্রিয়া প্রতিক্রিয়া দেখে ক্ষণিকের জন্য মহারাজের দৃষ্টি আকৃষ্ট হলো। কে এই কিশোর ছেলেটি? বাহ, বেশ সুন্দর সুঠাম তো দেখতে।
মহারাজের অপুত্রক মনে যেন বাৎসল্য উথলে উঠল। মন্ত্রীজিকে তিনি জিজ্ঞাসা করলেন, ছেলেটির পরিচয়? পরিচয় পেয়ে খুশি হলেন তিনি। মন্ত্রীকে বললেন, ওর যদি ইচ্ছে হয় রেখে দিন আমারই কাছে। আর ও যখন রাজপুত ক্ষত্রিয়েরই ছেলে। মাধব তো হাতের চাঁদ পেয়ে গেল যেন। মাধব আজ 25 বৎসরের যুবক। মাধব আজ 25 বৎসরের যুবক। মহারাজের সঙ্গে সঙ্গে থাকে ছায়ার মতো। একাধারে সে অনিযুক্ত অঙ্গরক্ষক, পরামর্শদাতা, যোদ্ধা, সেনাপতি, সবকিছুই। একদিন মহারানীর সঙ্গে অরক্ষণীয়া রাজকন্যাকে নিয়ে কথা হচ্ছিল মহারাজের। মাধবকেই জামাতা করার ইচ্ছা রানীমার, কিন্তু মাধবের মতামত জানতেই হবে। এদিকে মাধবের মনেও জেগেছে যৌবনোচিত সংসার বাসনা। ভাবছিল কিছু বলবে মহারাজকে, কিন্তু সুযোগই আসে না। পরদিন মহারাজ যখন জিজ্ঞাসা করলেন, মাধব, তোমার কি কোনো ইচ্ছা, বাসনা, স্বাদ, আহ্লাদ নেই? এতদিন আমার কাছে কোনোদিন কিছু বললে না তুমি, বলো না নিঃসংকোচে তোমার মনোবাসনা। আগেও রাজা বহুবার বহু কথা জিজ্ঞাসা করেছেন। মাধবের ওই একই উত্তর ছিল, আপনার সেবার সুযোগ পেয়ে আমি ধন্য। আপনার যা ইচ্ছা তার উপর আমার আর ইচ্ছা কি? মহারাজও তাকে নানাভাবে উন্নীত করাতে করাতে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছিলেন। কিন্তু হায়, আজ মাধবের এ কি হলো? এতদিনের সেই আওড়ানো কথাটাই যেন আজ বেমালুম ভুলে গেল। অনেক কষ্টে সংকোচ কাটিয়ে বলে ফেললেন, এখন তো সংসারী হওয়ার বয়স পেরিয়ে চলল প্রভু। যদি মহারাজের দয়া হয়, আপনার তো দাসদাসীর অভাব নেই। যে কোনো একজনের সঙ্গে আমার বিবাহ দিয়ে আমাকে সংসারী করে দিতে পারেন। মহারাজের এত সব পরিকল্পনা যেন ধূলিসাৎ হয়ে গেল। কোথায় গেল? কোথায় রাজকন্যা দিতে এসেছিলেন, আর হতভাগা কিনা দাসী চেয়ে বসলে? অগত্যা তাই হলো। মাধবের ভাগ্যে খুব সুন্দরী চৌকুশ একটি দাসী জুটল। সে কি যে হারালো তা জানার সুযোগ আর তার হলো না। তো এখান থেকে যে সারমর্ম সেটা এটাই বলেছে, মানুষও যখন ভগবানের কাছে যাচনা করে তখন ঠকে। ভগবান ইচ্ছে করলে তাকে কি না দিতে পারেন। ত্রিলোকের অধীশ্বর করে দেওয়াটাও অসম্ভব কিছুই নয়। কিন্তু মানব তার সীমিত বুদ্ধি নিয়ে অতিশয় নশ্বর ও তুচ্ছ বস্তুরই কামনা করে বঞ্চিত হয়। সো আমরা এখান থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি, আমরা ভগবানের কাছে সবসময় মানে কিছু না কিছু চাই, কিন্তু ওনার যে পরিকল্পনাটা সেটা আমরা জানতে পারি না। তো ওনার পরিকল্পনাটা অনেক অনেক বড়। সেটা আমাদের চাওয়ার থেকে অনেক বেশি। তিনি চাইলে অনেক কিছু আমাদের দিতে পারে, কিন্তু আমরা যখন চাই সেটা অনেকটা ক্ষুদ্র হয়ে যায়। যখন উনি কিছু মানে আমাদের কাছ থেকে নিয়ে নেন, তখন এটাই বুঝতে হবে যে ভালোর জন্যই নিয়ে নিচ্ছেন। তো তার থেকেও কিছু একটা ভালো আমাদের আশা করা দরকার, বা উনি জানেন যে কোনটা আমাদের জন্য ভালো, এবং উনি যদি দেন তাহলে সবচেয়ে ভালোটাই আমাদের দেবেন। এবং আমাদের অপেক্ষা করা উচিত, ওনার উপর বিশ্বাস রাখা উচিত। এই গল্প থেকে আমরা এটাই জানতে পারলাম। তো আজকের মতো এখানেই গল্পটি শেষ করছি।